আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম টেনমি স্কুল অ্যাডমিশন প্রোগ্রামের অর্থায়ন দ্বিতীয় পত্রের আরও একটি লেকচার নিয়ে। এবং আজকে আমাদের আলোচ্য লেকচার নম্বর হলো 29 এবং আজকে আমরা এই লেকচার আলোচনা করব লিখিত বিষয় দ্বিতীয় পত্রের। আমাদের কিন্তু 28 নম্বর লেকচারে মাহা ভাইয়া লিখিত অংশ নিয়ে কথা বলেছে এবং সেটি হলো অর্থায়ন প্রথম পত্রের জন্য, অর্থাৎ ফাইন্যান্সের জন্য। এই লেকচারে আমি অর্থায়ন দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাংকিং এবং বিমা থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা কোন প্যাটার্নের সেই নিয়ে আলোচনা করব। বাট একটা জিনিস ক্লিয়ার করে বলে নিই, যেহেতু মাত্র গত 1 বছর ধরে লিখিত অংশ আসছে এবং গত বছর মাত্র একটি কোয়েশ্চেন এসেছে, তোমরা কিন্তু অলরেডি মাহা ভাইয়ার ক্লাসে দেখেছো কোন কোয়েশ্চেনটা এসেছিল, সে কথা বলেছে। সো যেহেতু একবার এবং একটি মাত্র কোয়েশ্চেন এসেছে, সো আমাদের কিন্তু আসলে আইডিয়া কম যে আসলে কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে। বাট হ্যাঁ, আমরা অ্যাজিউম করছি যেই টাইপের কোয়েশ্চেন আসতে পারবে আমরা সেই নিয়ে আলোচনা করব। তবে অবশ্যই ভাইয়ারা, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বই পড়বে, কারণ যদি তোমরা এই লিখিত অংশ খালি আমাদের লেকচারের উপর ডিপেন্ড করো তাহলে কিন্তু তোমাদের আনকমন পড়তেও পারে। কারণ দেখা যাচ্ছে এমসিকিউ কিন্তু গত 5 বছর ধরে আসছে। সো মোটামুটি একটি ধারণা হয়ে গেছে, আচ্ছা কোন প্যাটার্নে আসছে, কোন টাইপের এমসিকিউ আসছে বা কোন কোন ক্ষেত্রকে বেশি ফোকাস করা হচ্ছে। বাট রিটেন পার্ট কিন্তু মাত্র 1 বছর এবং মাত্র একটি কোশ্চেন এসেছে। সো আমাদের কিন্তু এটা আসলে অ্যাজিউম করাটা কঠিন যে কোন জায়গা থেকে কিভাবে কোশ্চেন আসবে। আর তবুও আমরা যেটা অ্যাজিউম করতে পারছি সেই হিসাবে তোমাদের এই লেকচার দুটো আমরা পড়াচ্ছি। তোমরা আসলে আইডিয়া পাবা যে কোন টাইপের কোশ্চেন হলে কোন টাইপের অ্যান্সার তোমাদের দেওয়া উচিত। বাট হ্যাঁ, তোমাদেরকে যেটা বললাম, অবশ্যই তোমাদের বইয়ের যে টপিকগুলো আছে সেই সব সম্পর্কে তোমাদের বেসিক অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। সো পড়া শুরু করার আগে আমি পরিচয় দিয়ে নিই, আমি এস এম আর আয়ান। এবং আজকের লেকচারে যাওয়ার আগে আমি ছোট্ট একটা গল্প বলবো। এখন এটা কোনো রূপকথার গল্প না, কোনো বানানো গল্প না, একদম সত্য গল্প। এবং এটি ঘটেছিল 2018-19 সেশনের ভর্তি পরীক্ষার সময় এবং আমার পরিচিত দুইজনের, একদম কাছের পরিচিত, একদম আমার ফ্রেন্ড। সো আমি জানি আসলে মানে ওদের অ্যাকচুয়াল কাহিনী কি ছিল, ওইটাই আমি তুলে ধরবো। এবং আশা করি গল্পটা বলার পরে তোমরা এখান থেকে একটি তথ্য পাবা বা একটি বিষয় শিখতে পারবা। সো চলো গল্পে যাই আগে। সো এই হচ্ছিল দুই বন্ধু বা আমার দুই ফ্রেন্ড। ওদের নামটা আমি এখানে মেনশন করছি না, তবু ধরে নেই এর নাম হচ্ছিল এ বি আর এর নাম ধরে নেই এক্স ওয়াই। আমি জাস্ট নাম মেনশন করছি না বলে আমি এ বি এক্স ওয়াই ধরে নিচ্ছি। এখন ওদের মধ্যে কি কি মিল ছিল দেখা যাক। ওরা দুইজন সেম কলেজে পড়তো, দুইজনের সেম হোম টিচার ছিল, ওরা দুইজনই একই টিচারের কাছে বাসায় পড়তো। টিচার তাদেরকে বাসায় এসে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, মেনলি অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সটি পড়াতো। তারপর তারা সেম কোচিং সেন্টারে পড়তো, দুইজনই সেম। তাদের ফোর্থ সাবজেক্ট হিসেবে ছিল স্ট্যাটিস্টিক্স এবং তাদের আইসিটি। এই দুইটাই কোচিং করতো এবং সেম কোচিংয়ে পড়তো। সো হোম টিচারের কাছে তারা যেটা পড়তো এবং কোচিং সব সেম। এরপর তাদের সেম জিপিএ এনেছে, দুজনই এইচএসসিতে 5.00 পেল। দেন দেখা যায় তারা দুইজনই সেম অ্যাডমিশন কোচিং সেন্টারে পড়তো, দুইজনই পড়তো স্কলার্স অ্যাডমিশন কোচিং সেন্টার যেটি আছে আমাদের ঢাকার ফার্মগেটে, সেখানে পড়তো। এবং লাস্ট অফ অল দুইজনের টার্গেট ছিল একটি সেম জায়গা, সেটি ছিল ডিইউ সি ইউনিট। সো ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট, বা হয়তোবা তোমাদের অনেকেরই যেটি ফার্স্ট প্রেফারেন্স বা প্রথম পছন্দ ঢাকা ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদ, ওদেরও ঠিক একইভাবে, যেহেতু দুজনই ঢাকায় স্থানীয়ভাবে থাকে। সো ওদেরও দুজনের টার্গেট ছিল ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে চান্স পাওয়া, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের চান্স পাওয়া বা বিজনেস ফ্যাকাল্টি যেটাই বলো তোমরা। তো এইবার তোমরা তো দেখলা দুজনের কত মিল, একদম এ টু জেড সবকিছু। এবং দুজনের রেজাল্টও খুব ভালো, দেখা যেত ওদের যে কলেজের পরীক্ষা তো সব জায়গায় তারা মোটামুটি খুব ভালো মার্কস পেত বা সবসময় বলতে গেলে এ প্লাস পেত। মোটামুটি একদম দুইজন সমানে সমান ছিল। বাট পার্থক্য কোথায় হলো আমি এটা এখন তোমার সাথে আলোচনা করব। সো এগুলো ওদের যে মিল ছিল এগুলো এখন সরিয়ে দিই। সো দুইজনই যে বললাম
পড়াশোনায় ভালো, রেজাল্ট ভালো, অ্যাডমিশন কোচিংয়ে সেম, এবং অ্যাডমিশন কোচিংয়ে যে ওদের সপ্তাহে ভিত্তিতে পরীক্ষা হতো, দেখা যেত স্কলার্স কোচিং সেন্টারে প্রতি সপ্তাহ বা 2 সপ্তাহ অন্তর একটি করে পরীক্ষা হতো এবং প্রতি মাসে একটি বড় একটি পরীক্ষা হতো। ওরা পরীক্ষাতেও খুব ভালো করতো। দুইজনই পরীক্ষায় একদম স্কলার্সে দেখা যেত কয়েক হাজার শিক্ষার্থীর মধ্যে পজিশনে দেখা যেত প্রথম 100 জনের মধ্যে ওদের পজিশন থাকতো। সো অন অ্যান অ্যাভারেজ ওরা খুবই ভালো লেখাপড়া করছিল অ্যাডমিশনের জন্য। এইবার ওদের দুইজনের যেটি ছিল, এই যে ছিল এই ছেলেটি, সে অ্যাডমিশনের আগে দুজন কিন্তু একদম সেম ভাবে পড়েছে এবং দুজনের কিন্তু যে ওদের যে স্ট্র্যাটেজি ছিল সেটা কিন্তু সেম। যে ওদের প্ল্যান ছিল অ্যাডমিশনে ওরা দুজন যে ফাইন্যান্স অথবা মার্কেটিং জন্য একটা দিতে হয়, MKT লিখে দিই, মার্কেটিং যে কোনো একটা অ্যান্সার করতে হবে, দেন তারা করবে ম্যানেজমেন্ট, দেন তারা করবে অ্যাকাউন্টিং, দেন ইংলিশ, দেন বাংলা। ওরা এই প্ল্যানে ছিল। সো ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ইংলিশ, বাংলা কিন্তু ম্যান্ডেটরিভাবে অ্যান্সার করতে হয়। আর ফাইন্যান্স অথবা মার্কেটিং আমাদের যে এবারে অ্যাডমিশনের সময় যে MCQ শিট দেওয়া হতো সেখানে বৃত্ত পূরণ করে অপশন থাকতো যে সে কি ফাইন্যান্স অ্যান্সার করবে নাকি মার্কেটিং করে ওটা অ্যান্সার করা যেত। সো এইগুলা কনসার্ন না, এই ছেলে দিয়েছিল ফাইন্যান্সে এবং এই ছেলে দিয়েছিল মার্কেটিংয়ে। যাই হোক, এটা কোনো ইস্যু না। সো এদের প্ল্যান ছিল এটা যে হয় প্রথমে ফাইন্যান্স বা মার্কেটিং করবে, দেন ম্যানেজমেন্ট, দেন অ্যাকাউন্টিং, দেন ইংলিশ, এবং লাস্ট অফ অল তারা বাংলা অ্যান্সার করবে। দুজন করেছে, ভালো মতন পড়ছে, একদম প্রিপারেশন ভালো। এই যে ছেলেটি ছিল সে করেছে কি, অ্যাডমিশন পরীক্ষার আগের 2 দিন অবশ্যই রিভাইজ দিয়েছে, পড়াশোনার মধ্যে ছিল, বাট সে টাইম ম্যানেজমেন্টে একটু বেশি ফোকাস করে। এর প্ল্যান ছিল আমি প্রথম 3টা সাবজেক্ট ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং 30 মিনিট অ্যান্সার করব। পরীক্ষা কিন্তু মোট 1 আওয়ারের। সো 1 ঘন্টা বা আমি মিনিটে ধরে নেই 60 মিনিটস। এর প্ল্যান ছিল যেহেতু 60 মিনিট, কখনোই 60 মিনিট পাওয়া যাবে না, পাওয়া যাবে হচ্ছিল 55 মিনিট। ও 5 মিনিট কেন বাদ দিয়ে দিয়েছে, রিজন হচ্ছিল ও চিন্তা করেছিল যেহেতু এখানে স্যাররা খাতা চেক করবে, তারপরে আমার মানে এই ছেলের খাতা পূরণ করতে হবে, এই বিষয়গুলো সে একটু টাইম রেখেছিল 5 মিনিট, যে আমি খাতা পূরণ করব MCQ শিট, দেন স্যাররা যখন আমার খাতা আবার চেক করবে বা সাইন করবে তখন সময় যাবে, সব মিলাই ঝিলায় সে 5 মিনিট বাদ দিয়ে দিয়েছে। তো তার কাছে ছিল সব মিলিয়ে 55 মিনিট। ঠিক এরও একই প্ল্যান ছিল, এও একই স্ট্র্যাটেজিতে আগাচ্ছিল এভাবে করব। এবং যেই প্ল্যানটি ছিল যে প্রথম 30 মিনিটস প্রথম 3টা সাবজেক্ট এবং পরের 30 মিনিটস বা 25 মিনিট যেটাই বলো, 25 বা 30 মিনিট হচ্ছিল এই ইংলিশ এবং বাংলার জন্য। পরীক্ষার দিন আসলো, সেই কাঙ্ক্ষিত পরীক্ষার সময় দুজনই পরীক্ষার হলে ঢুকলো, পরীক্ষা দেওয়া শুরু করলো। সো এই যে ছেলেটি আসলো, আচ্ছা না, আমি আগে এই সিরিয়াল বাই কাহিনী বলি। সো এই ছেলেটি অ্যান্সার করলো ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং। যদিও ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টের খুব ভালো দক্ষ ছিল। সো দেখা যেত এর ফাইন্যান্স হয়তো বা 4-5 মিনিটে ফাইন্যান্স শেষ এবং ম্যানেজমেন্টে দেখা গেল 7-8 মিনিটে বা 8-9 মিনিটে। সো দেখা যায় মোট 15-16 মিনিটে এই 2 সাবজেক্ট শেষ এবং বাকি 15 মিনিট ধরে অ্যাকাউন্টিং এক্সাম দিত। বাট ওই দিন পরীক্ষা একটু কাহিনী ভিন্ন হলো। ফাইন্যান্সের কোশ্চেনটা একটু হার্ড হলো, যেখানে সে আগে 20টার মধ্যে 19টা বা 18টা নিমেষেই 4-5 মিনিট অ্যান্সার করে ফেলতো, সেদিন দেখা গেল প্রায় 10-11 মিনিট হয়ে গেছে, এর মাত্র ফাইন্যান্সের 16টা অ্যান্সার করতে পারছে। তবুও 2-1টা কনফিউজড, মানে একদম 100% শিওর হয়ে অ্যান্সার করেনি। তবুও ম্যানেজমেন্টও এরকম 2-1টা কোশ্চেনের সেম অবস্থা। সো অলমোস্ট এই 2টা করতে যেখানে আগে লাগতো 14-15 মিনিট, এখানে প্রায় 20-22 মিনিট লেগে গিয়েছে। সো এই 2টা ইজি সাবজেক্টের সময় একটু বেশি লেগে গেছে, অসুবিধা নেই, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করেছে। দেন সে অ্যাকাউন্টিংয়ে গেল। অ্যাকাউন্টিংয়ে আমাদের ওই বছর টিচাররা একটা ট্রিক খাটিয়েছিল, মনে করো একটু মেন্টাল প্রেশার। হ্যাঁ, যেটা বলছিলাম তারা যখন পরীক্ষা দিয়েছে, আমিও সেবার ক্যান্ডিডেট ছিলাম, আমিও পরীক্ষা দিয়েছিলাম। সো ফাইন্যান্স ম্যানেজমেন্ট আহামরি হার্ড ছিল না, বাট আসলে ওদের 2-3টা আনকমন পড়ে গিয়েছিল বা বাইরে থেকে প্রশ্ন এসেছিল, বাজেট থেকে প্রশ্ন চলে এসেছিল। সো ওরা একটু কনফিউজ হয়ে যায়। সো যেটা ওদের মেন ঘাত, যে ওরা টার্গেটে আছে ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টে 19টা বা 20টা রাইট করবে, সেখানে ওরা একটু কনফিউজ হয়ে গেছে। সো ওরা একটু মেন্টালি প্রেশার পড়ে গিয়েছিল এই ছেলেটির, যে এ বি যার নাম দিলাম এর। সো তবু ও আগাচ্ছে,
ম্যানেজমেন্ট দিল অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ে হয়েছে কি, সেই বছর প্রায় 20টার মধ্যে 9টা ম্যাথ দিয়েছে। সো ক্যালকুলেট করতে হবে, সাধারণত দেখা যায় 2-3টা দিত, বাট ওই বছর 9টা ম্যাথ দিয়েছে। তবে ম্যাথগুলো ছিল ইজি। সো 9টা বা 10টা ম্যাথ এবং বাকি 10টা বা 11টা থিওরিটিক্যাল প্রশ্ন ছিল এমসিকিউ। এখন এর মানে ওই মোমেন্টে প্রশ্ন যত ইজি হোক, 2+3 আমরা জানি 5, বাট ওই মোমেন্টে এইটাও কিন্তু একটু গুনে গুনে আঙ্গুলে করা, যেহেতু ক্যালকুলেটর নাই, গুনে করতে হতো, কারণ টেনশন, যেহেতু লাইফে মাত্র একটাই চান্স। সো অ্যাকাউন্টিং তবুও দিচ্ছে। এই ছেলে দিতে দিতে যখন অ্যাকাউন্টিংয়ের 16টা অ্যান্সার দিয়ে দিয়েছে, বাকি 4টা আছে, ও কিন্তু সবগুলা পারে একদম। কোশ্চেন দেখেছে, একবার কোশ্চেন দেখে নিয়েছে, অ্যান্সার কিন্তু সবগুলা পারে। সো 16টা অ্যান্সার করেছে। ইন দ্য মিন টাইম ঘড়িতে সময় কিন্তু 3 মিনিট পার হয়ে গিয়েছে। সো 3 মিনিট পার হয়ে গেল, 30 মিনিট। ওর যে প্ল্যান ছিল প্রথম 3টা সাবজেক্ট 30 মিনিট দিবে, 30 মিনিট হয়ে গিয়েছে। তবে ফাইন্যান্স ম্যানেজমেন্ট মোটামুটি শেষ, তবুও 2-1টা এখনো ফাঁকা আছে, কারণ কনফিউজ। অ্যাকাউন্টিংয়ের 16টা, এখনো 4টা বাকি আছে। কিন্তু ও কিন্তু প্ল্যান করে রেখেছে, যাই হোক 30 মিনিট মানে এই 3টা আমি ক্লোজ করে দিব, পারলে পারলাম, না পারলে নাই। কারণ আমাকে ইংলিশে পাস করতেই হবে, কারণ ইংলিশে যদি ফেল করি, আমি যত মার্কসই পাই, আমি কিন্তু সিইউনিটে চান্স পাবো না। সো 30 মিনিট হয়ে গেল, লাভ দিয়ে ইংলিশ এবং বাংলায় চলে আসলো। দেখলো বাংলা একটু ইজি ছিল, সে 5 থেকে 7 মিনিটের মধ্যে বাংলা, যদিও পরে দেওয়া ছিল, বাট বাংলা ডান করে ফেললো। সো অলমোস্ট ঘড়িতে কিন্তু তখন 36 মিনিট হয়ে গিয়েছে, বাকি আছে 24 মিনিট। এইবারও চিন্তা করলো আমার সব শেষ, আমার এইখানে যদিও বাকি আছে, বাট এগুলো এখন আমার কনসার্ন না। আমার অ্যাকাউন্টিং 4টা বাকি, ফাইন্যান্সে 2টা বাকি, ম্যানেজমেন্ট 2টা বা 3টা বাকি, আমার কনসার্ন না। আমার এখন কনসার্ন ছিল 24 মিনিট বসে বসে ঠান্ডা মাথায় ইংলিশ অ্যান্সার করব। এবং ও আগে থেকে ক্যালকুলেট করে এসেছিল আমার ইংলিশে টোটাল মার্কস 24, আমি 10 পেলে পাস করব। এবং ওর কথা হচ্ছিল, ভাই আমার ইংলিশে বেশি মার্কস পাওয়ার কোনো দরকার নেই, আমি জাস্ট ইংলিশে পাস করতে পারলে হয়, বাকি সাবজেক্ট থেকে আমি মার্কস তুলে একটা ভালো সাবজেক্ট যদি চান্স পাই তাহলে আমার পরে দেখা যাবে, বাট আমার আগে ইংলিশে পাস করতে হবে। সো এ বাকি সময় বসে গুনে গুনে 20টার মধ্যে 12টা থেকে 13টা অ্যান্সার করেছে, একদম যেগুলো 12টা অ্যান্সার করেছিল, তার 10 মার্কস লাগবে, সে 12টা গুনে গুনে অ্যান্সার করে, যেগুলো সে একদম 100% শিওর, কারণ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং এর ব্যাপার আছে। তো ও মাথায় রেখে কিন্তু সে এক্সামটি দিল। সে 12টায়, মোট যদি 12টার মধ্যে 12টা হয়, তাহলে সে হিসাব করলো 12টার মধ্যে 12টি হলে আমি 1.2 করে সব মিলায় 12.4 পাবো। 12 হ্যাঁ, সরি 12তে হচ্ছিল 14.4 মোস্ট প্রবাবলি। আচ্ছা, যেটা হিসাবে আসুক সেটা পাবেও। সো আলটিমেটলি 12 × 1.2, মানে যেহেতু প্রত্যেকটা কোশ্চেনের মান ছিল 1.2 করে ছিল, সো 14.4 হয়। ও ঠান্ডা মাথা চিন্তা করলো, সেখানে আগে বাচ্চা থেকে ক্যালকুলেট করে গিয়েছে যে আমি এমনভাবে অ্যান্সার করবো যেন আমার পজিটিভ নেগেটিভে 10-এর নিচে না নেমে আসে। সো সে বাকি 24 মিনিটের মধ্যে 16-17 মিনিট বসে ঠান্ডা মাথায় মাত্র 12টা কোশ্চেন অ্যান্সার করলো। এবং যখন রেজাল্ট হয়েছিল দেখা গিয়েছিল 12টার মধ্যে ওর 11টাই রাইট হয়েছিল, একটা ভুল গিয়েছিল। যাই হোক, সো এর কাহিনী গেল। এ শেষ পর্যন্ত কি হলো, দিল ওর হাতে আরো 2-3 মিনিট সময় ছিল, তখন সে এসে খট করে অ্যাকাউন্টিং অ্যান্সার করে দিল, অ্যান্ড ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টে একটু আন্দাজে অ্যান্সার করে দিল, কারণ দেখলো 2টা পারে না, যদি কোনো একটা রাইট হয়ে যায় তাহলে তো পজিটিভ নেগেটিভে কিন্তু পজিটিভ মার্ক বেশি থাকবে। সো এইভাবে অ্যান্সার করলো। সো এবির কাহিনী গেল। এবার আমি একটু এটা ক্লিয়ার করে XY এর কাহিনীতে আসি। অনেক ধাক্কাধাক্কি হয়ে গিয়েছে। সো XY কিন্তু বেসিক্যালি এবির থেকে ভালো প্রিপারেশন নিয়েছিল, ভালো প্রিপারেশন নিয়ে সে পরীক্ষা দিতে গিয়েছে। তো এরও ঠিক একইভাবে প্ল্যান ছিল, আগে ছিল ফাইন্যান্স অথবা মার্কেটিং, অ্যান্সার দেওয়া শুরু করলো। ওর হয়েছিল কি, ও এখানে এসে সব অ্যান্সার করলো, বাট অ্যাকাউন্টিং যেহেতু ম্যাথ বেশি, ওর ঘড়ি থেকে 30 মিনিট পার হয়ে গিয়েছিল, কিন্তু 30 মিনিট পার হয়ে অলমোস্ট 37 মিনিটের মতো হয়ে গিয়েছিল এই 3টি সাবজেক্ট করার জন্য। এইবার হাতে দেখলো ওর হাতে মাত্র আছে ঘড়িতে মাত্র 23 মিনিট, কিন্তু তার এখনো 2টা সাবজেক্ট কভার করতে হবে। তার চিন্তা নেই সে কয়টা অ্যান্সার করবে কিছু নেই, বাট
তখন কিন্তু মেন্টাল একটা প্রেশার পড়ছে যে মাত্র 23 মিনিট আছে, বাট এখানে আমার মোট 40টি এমসিকিউ আমার কিন্তু অ্যান্সার করতে হবে। ও কিন্তু অলরেডি মেন্টাল প্রেশারে পড়ে গিয়েছে, তাড়াতাড়ি ইংলিশ অ্যান্সার করলো। এর ইংলিশ আবার কিন্তু আবার এবির থেকে XY এর ইংলিশের বেসিক ভালো ছিল, ইংলিশ ধাপাধাপ করে ও 19টি দাগিয়ে ফেললো এবং সে পরে বাংলা অ্যান্সার করলো। মোটামুটি সে বাকি 23 মিনিটের মধ্যে সব অ্যান্সার করলো। তো দুজনই মোটামুটি ভালো কনফিডেন্ট অ্যান্সার সব হবে এই ঠিক করলো। পরীক্ষা দেবে যেহেতু প্রশ্ন আনতে দেয় না, সো একটু কনফিউজ সবগুলো হয়েছে কিনা একটু কনফিউশন আছে, বাট ওরা দুজনেই মোটামুটি হচ্ছিল টেনশন ফ্রি যে পরীক্ষা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ হয়তো বা চান্স হয়ে যেতে পারে। এইবার অলমোস্ট 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ পরে রেজাল্টের দিন আসলো। রেজাল্টের দিনে 10টা বা 12টার দিকে আমাদের রেজাল্ট দিয়েছিল মনে পড়ে। সো এই যে XY এ মার্কস পেল 160.79, 160.79, এবং এ টপ 400-এর মধ্যে এই মার্কস দিয়ে সে ইজিলি চান্স পেতে পারত। এবং এই যে ছেলেটি আছে সে পেল 172 কত, মোস্ট প্রবলি 5-6 ছিল মার্কস, এবং সে টপ 50-র মধ্যে পেত। সো এর টপ 400 মানে এর পজিশন হয়তো বা 360-70-80-র পরে আসবে, আর এর টপ 50 মানে এ হয়তো বা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স সাবজেক্ট পাবে না, বাট এ ইচ্ছা মতন যে কোনো সাবজেক্ট পাবে। কারণ দেখা যাচ্ছে যারা প্রথম দিকে থাকে তাদের প্রথম চয়েস থাকে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স, দের মানুষরা মার্কেটিং ম্যানেজমেন্ট চুজ করে। বাট কাহিনী কি হলো, এই যে ছেলেটি ইংলিশে 12টি এমসিকিউ দাগিয়েছিল কনফিডেন্টলি এবং টাইম নিয়ে দাগিয়েছে, অনেক সময় নিয়ে, এ ইংলিশে কি করলো, ইংলিশে পাস। এই ছেলেটি দাগিয়েছিল অনেকগুলো হয়েছিল, এর 12টার মধ্যে 11টা হয়েছিল। এই ছেলে 19টি দাগিয়েছিল, তবে এর মাত্র 11টির মতো হয়েছে, বাকি 7-8টি পুরো বাদ নষ্ট হয়েছে। এবং এই ছেলেটি কি করলো, ইংলিশে ফেল। এইবার দেখো কি হলো, এই ছেলে চান্স পেল এবং পরে সে মার্কেটিং ডিপার্টমেন্টে চান্স পেল, বাট এই ছেলের ডিউতে হলো না। যদিও হ্যাঁ এ অবশ্যই এখন একটা ভালো ইউনিভার্সিটিতে আছে, ঢাকা ইউনিভার্সিটি না হলেও আরেকটি ইউনিভার্সিটিতে আছে, বাট তার যে প্রথম চয়েস সে কিন্তু চান্সটি পেল না। সো কি বলতে চাচ্ছি আমি, কেন এতক্ষণ সময় লস করলাম একটা লেকচারে এই গল্পের পিছে, এটা হলো এই ছেলেটা কিন্তু একদম ওর টাইমের প্রতি একদম লয়াল ছিল, যে ভাই আমি 30 মিনিট খালি 3টা সাবজেক্ট দাগাবো, মানে 3টা সাবজেক্টে দাগাবো, আমার যতগুলো বাকি থাক আমার মাথা ব্যথা না। এরপরে আমি ইংলিশে এবং বাংলায় টাইম দিব, মেনলি টাইম দিব আমি ইংলিশে, কারণ আমার পাস করতে হবে, পাস করলেই আমি দেখা যাবে পরে পজিশন পাবো কি পাবো না পরের কথা, বাট আমাকে আগে পাস করতে হবে। কারণ হয়তোবা 40,000 পরীক্ষা দেয়, মাত্র পাস করে 2.5K বা 2,500 মানুষ। সো আগে পাস করাটা মেন, বেশিরভাগই ইংলিশে ফেল করছে। সো এর কথা ছিল ভাই আগে ইংলিশে পাস করি, পরেরটা পরে দেখা যাবে, যদি আমি নাম্বার কমও পাই আমি হয়তোবা একটি নিচের দিকে সাবজেক্টে আমি পড়লাম, আমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স দরকার নাই, বাট আমার ডিউ FBS আমার ফার্স্ট চয়েস, আমি সেখানে চান্স পাবো। এখানে আমার সব সাবজেক্টই কম বেশি একদম সমান, সেটি আমার ব্যাংকিং ইন্স্যুরেন্স হোক, সেটি আমার ফাইন্যান্স হোক, সেটি ম্যানেজমেন্ট হোক, সেটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্ট হোক, কোনো অসুবিধা নেই, তার FBS এ পড়া দেওয়া কথা। বাট এর কথা ছিল তার যেগুলো মানে এর একই জিনিস ছিল, তবে এ কোশ্চেন পারতো, অ্যাকাউন্টিংয়ের সব অ্যান্সার কোশ্চেন এরও কমন পড়েছিল, বাট ওই যে ওর সময়ের দিকে খেয়াল ছিল না, ও অ্যান্সার করতেই ছিল, ম্যাথগুলো করতেই ছিল, করতে করতে ওর সময় চলে যায়, এবং যার ফলে ওর ইংলিশ এবং বাংলার যে সময় সেইখানে ও প্রেশারে পড়ে যায়। প্রেশারে পড়ে এ যত ইজিলি ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারতো, এর মাথায় তখন তত মানে কুল ছিল না, তাড়াতাড়ি করতে গিয়ে এর কিন্তু খারাপ হয়। দেখা গিয়েছে সে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টে খুব ভালো করেছে, বাংলায় পেরেছে, বাট ইংলিশে সে ফেল করে যায়। আর এ যেরকম বসে তখন পরীক্ষার হলে করতে পেরেছিল, আচ্ছা আমি 12টা অ্যান্সার করলে আমি এত পাবো, আমার 2-3টি ভুল গেলে কি হবে, একদম বসে অ্যান্সার করেছে। ওর হাতে সেই সময়টি ছিল না, সে ঘপাঘপ 19টি অ্যান্সার করে দিয়েছে, এবং এর ভুলের জন্য পজিটিভ নেগেটিভে এর মার্কস তবুও
9.85 বা 90 পেয়েছিল, মানে মাত্র 0.10 জন্য সে ওর ডিজায়ার্ড ইউনিভার্সিটিতে চান্স পেল না, এবং চান্স পেলে সে প্রথম সারি হয়তো বা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ইচ্ছা মতন যেখানে যান সেখানে পেত, সে তার পজিশন প্রথম 50 জনের ভিতরে থাকতো। সো এখানে আলটিমেটলি গেইনার কে বলতো? আলটিমেটলি গেইনার কিন্তু এই ছেলেটি। কারণ কি, ও পারছে বলে লিখে যাবে এমন না, বা অ্যান্সার দিয়ে যাবে এমন না। ওর কথা ছিল, ভাই আমি টাইম ধরে এসেছি, যেটা যেখানে অ্যান্সার সেখানে করব। সো তোমাদেরকে বলছি, এটি যেহেতু তোমাদের এখন রিটেন পার্ট চলে এসেছে, এবং রিটেন পার্টটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং লেখার জায়গা আছে সেখানে, এবং দেখা যাবে এইবার কিন্তু তোমরা 2020-21 সেশন, এবং এইবার কিন্তু একটা করোনা ক্রাইসিস চলছে। সো দেখা যাবে তোমাদের হয়তোবা এই যে তোমরা এখানে পরীক্ষা দিবা, তোমাদের যারা আপাতত যে ডিসিশন আছে, তোমাদের জেএসসি এবং এসএসসির রেজাল্টের গড়ে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে, এবং যেটি হয়তোবা শোনা যাচ্ছে তোমাদের এই যে জেএসসি এসএসসি যে এইচএসসি রেজাল্টটি বের করা হবে, এইচএসসির মার্কস আগে কিন্তু আমাদের কি ছিল, এসএসসি থেকে আছে একটু বুঝি আগে, আমাদের যেটি ছিল এসএসসির জিপিএ থেকে আমাদের নেওয়া হতো 30 মার্কস, এবং এইচএসসির রেজাল্ট থেকে নেওয়া হতো 50 মার্কস, মোট 80 হতো, এবং আমাদের ওই অ্যাডমিশনের সময় পরীক্ষা হতো 120 মার্কস, মোট 200 মার্কসের। বাট তোমাদের শুনতেছি এই 80 মার্কস থাকবে না। সো আলটিমেটলি তোমাদের যা মার্কস সব কিন্তু তুলতে হবে তোমাদের অ্যাডমিশন প্রোগ্রাম দিয়ে, মানে অ্যাডমিশনের এক্সাম দিয়ে, ওই অ্যাডমিশন প্রোগ্রামের দিন, মানে অ্যাডমিশন এক্সামের দিনের যে পরীক্ষা হবে বা এক্সাম হবে সেখান থেকে। সো আমাদের সময় যে বিষয় ছিল তোমাদের থেকে কিন্তু একটু ভিন্ন, এবং তোমাদের হয়তো বা রিটেন পার্ট বাড়িয়ে দিতে পারে, যে তোমাদের বেসিক কেমন সেটা বেশিভাবে দেখবে, বিকজ এমসিকিউ কিন্তু অনেক সময় হয়ে যায়, বাট রিটেন পার্ট কিন্তু মানুষ দাগালে সবসময় হয় না। সো বেসিক চেক করা কিন্তু একটি বড় এবার একটা জায়গা হতে পারে তোমাদের রিটেন পার্ট। দ্যাটস ওয়াই তোমাদেরকে এই পার্টে অনেক বেশি সচেতন থাকতে হবে, এবং কতক্ষণ তোমরা কোন কোশ্চেনে টাইম দিবা, একটা 2 মার্কের কোশ্চেনে কতটুকু টাইম দিবা, একটি 3 মার্কের কোশ্চেনে কত সময় দিবা, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সো আমি অনেক সময় নষ্ট করলাম গল্প করে, কারণ তোমরা যেন বুঝতে পারো সময়ের গুরুত্ব কত বেশি এখানে। সো যেখানে আমরা ছিলাম, আমাদের লেকচার নাম্বার আজকে 29, এবং আমরা লিখিত বিষয় নিয়ে আলোচনা করব, এবং আমরা আলোচনা করব দ্বিতীয় পত্র নিয়ে। একটা বিষয় বলে নেই, আমি এখানে কিন্তু তোমাদের জাস্ট কিছু প্যাটার্ন নিয়ে কথা বলবো, এবং বলবো তোমাদের কত নম্বরের কোয়েশ্চেনের জন্য কেমন অ্যান্সার করা উচিত বা কত লেখা উচিত। আমি কিন্তু অবশ্যই বলছি না আমরা যেগুলো পড়াবো এর মধ্যে থেকে আসবে, কিন্তু এটাই বলবো জাস্ট তোমাদের প্যাটার্ন কেমন হতে পারে। সো ভাইয়া এবং আপুরা, প্লিজ একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু খালি লেকচার দেখে তোমরা বসে থেকো না, তোমরা অবশ্যই লিখিত অংশের জন্য তোমাদের বইটা অবশ্যই একটু পড়ো। আর কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাই লিখিত অংশে, এবং খুব কম সময় আজকে আমরা লেকচারে শেষ করবো, কারণ আমরা মেনলি প্যাটার্ন নিয়ে কথা বলবো। আমাদের মাহা ভাইয়া কিন্তু অনেক সুন্দর করে কোশ্চেন অ্যান্সার দিয়ে করেছিল, কারণ ফাইন্যান্সের কোশ্চেনের অ্যান্সার কিন্তু একদম অবভিয়াস, একদম নির্দিষ্ট, এইটার বাইরে কিছু হওয়া নেই। বাট ব্যাংকিংয়ে কিন্তু বিভিন্ন যুক্তি দিয়ে বা বিভিন্নভাবে অ্যান্সার হতে পারে। সো আমি একদম অ্যান্সার বলবো না, জাস্ট তোমাদের প্যাটার্ন বা মুখে বলবো যে কিভাবে তোমাদের উত্তর হলে এখানে ভালো হবে, কি করলে বা কোন মার্কসের জন্য কতখানি লেখা উচিত। সো আর কথা না বাড়িয়ে চলো শুরু করে দেওয়া যাক। আচ্ছা, সো আজকের পড়া শুরু করার আগে আমরা আমাদের লাস্ট ইয়ারের কি প্যাটার্ন ছিল সেটি দেখে নেই। যদিও মাহা ভাইয়া তোমাদের আলোচনা করেছে, বাট আমি আবার একটু বলে নিই যে গত বছর কি ছিল। এমসিকিউ 12টি, এবং প্রত্যেকটা 12টি ইন্টু 1.25, টোটাল মার্কস ছিল 15 সো 15 মার্কস। এবং গতবার কিন্তু একটা সার্কুলার হয়েছিল যে রিটেন পার্ট মোটামুটি সবগুলো প্রত্যেকটা একটি করে রিটেন পার্ট থাকবে, এবং 4 মার্কস থাকবে, অ্যান্ড এইভাবে 19 মার্কস হবে, এবং ইংলিশের নাম্বার প্যাটার্ন একটু ভিন্ন। সো অন্যভাবে একটু কিন্তু কাউন্টিং হয়েছিল, কারণ গতবারের কথা কিন্তু পুরো ভিন্ন ছিল। গতবার এসএসসি মার্কস ছিল, এসএসসি থেকে এসেছিল টোটাল 30, এইচএসসি থেকে এসেছিল টোটাল 50, এবং বাকি এক্সাম ছিল কিন্তু 120, টোটাল 200। বাট এইবার কিন্তু এই জিনিসটা হয়তো বা হবে না, যেটা আপাতত শুনছি। অ্যাডমিশন এক্সামে এই 80 নাম্বার আর থাকছে না,
এই বছরের জন্য, যেহেতু করোনার জন্য আমাদের এইচএসসি এক্সাম হয়নি এই বছর এবং আগের রেজাল্টের ভিত্তিতে হবে, সো এবার হয়তোবা এইটি তুলে দিবে, যেটা মানে এখন পর্যন্ত শুনতে পেরেছি, হয়তোবা আগামীতে ডিসিশন চেঞ্জ হতে পারে। সো যদি খালি এরকম হয়, খালি এক্সাম, হয়তোবা এই রিটেন পার্টের যে প্যাটার্ন চেঞ্জ করা হতে পারে, কজ এমসিকিউতে কিন্তু সবসময় বেসিক চেক করা পসিবল না। সো হয়তোবা রিটেন পার্টে একটু করতে পারে। আগে ছিল প্রতিটা কোশ্চেনে 4 মার্কস থাকবে ইংলিশ বাদ বাকিগুলো, বাট এইবার হতে পারে 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কস, বিভিন্ন কিন্তু মার্কসের ভিত্তিতে কিন্তু কোশ্চেন হতে পারে। সো আমরা যে কথা বলবো, যেহেতু এই বছর এখন কোনো সার্কুলার হয়নি, সো আমরা ধরে নিব 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক প্রত্যেক ধরনের মার্কেরই কোশ্চেন থাকতে পারে, নট নেসেসারিলি যে শুধুমাত্র 4 মার্কের জন্য কোশ্চেন হবে। সো চলো এবার আমরা কোশ্চেনে চলে যাই। ও আচ্ছা, এটি যাওয়ার আগে একটা বিষয় দেখে নিই, লাস্ট ইয়ারের কি কোশ্চেন ছিল, যে একটি ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যের চেয়ে সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ্য কেন শ্রেয় কেন, ব্যাখ্যা করো। এটি কিন্তু 4 মার্কসের জন্য এসেছিল এবং আশা করি তোমাদের মাহা ভাইয়া কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছে এবং আমিও কিন্তু তোমাদেরকে এই সম্পর্কে পড়িয়েছি। আচ্ছা, সো আমরা এবার ব্যাংকিং এবং বীমা দুটি ভাগে আমরা কিছু কোশ্চেন দেখবো কিভাবে আসতে পারে। সো ব্যাংকিং এরকম একটি কোশ্চেন দেখি, ব্যাংককে কেন আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বলা হয়? আমরা কিন্তু প্রথমে পড়েছি যে ব্যাংক হলো এক প্রকার আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসায় প্রতিষ্ঠান, যারা তাদের আমানতকারীর কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং সেটি অন্য একটি পক্ষকে ঋণ হিসাবে প্রদান করে। সো তারা কি কাজটি করছে, এইটি একটি পক্ষ, এটা হচ্ছিল ব্যাংক এবং এখানে সি একটি পক্ষ। সো এরা এদের কাছ থেকে অর্থ নিচ্ছে এবং সেটি তাদেরকে ঋণ দিচ্ছে। সো দেখো, তারা কিন্তু আলটিমেটলি এর টাকাটাই বিকে দিচ্ছে। সো এরা জাস্ট মাঝখানে থেকে কাজটি করে দিচ্ছে। সো এরা কি আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসা প্রতিষ্ঠান, কারণ তারা দুটি পক্ষের মাঝখানে বসে তারা এক পক্ষ থেকে অন্য পক্ষকে অর্থ আদান প্রদান করছে। সো এর কাছ থেকে আমানত দিচ্ছে একটি হয়তো বা 5% সুদে, আর এদেরকে সি পক্ষে দিচ্ছে হচ্ছে 7% সুদে ঋণ দিচ্ছে। সো মাঝখানে যে 2% থাকছে, এটা কিন্তু এদের লাভ। সো এখন তোমাকে, তো তুমি অলরেডি কিন্তু জানো, আমার কিন্তু পড়া হয়েছে এইসব বিষয়। সো তোমাকে অ্যান্সার করতে হবে যে কেন বলা হয়, সংজ্ঞা দিলা, ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসা প্রতিষ্ঠান যারা একটি পক্ষ থেকে অর্থ নিয়ে অন্য পক্ষকে অর্থ ঋণ দেয়। নিচে লিখবা, যেহেতু তারা দুটি পক্ষের মাঝখানে থেকে অর্থের আদান প্রদান করছে, অর্থাৎ একটি পক্ষ থেকে অর্থ নিয়ে অন্য একটি পক্ষকে দিচ্ছে বা একটি পক্ষর কাছ থেকে আমানত হিসাবে অর্থ নিয়ে অন্য পক্ষকে সেই অর্থটি ঋণ হিসাবে প্রদান করছে। সো এরা কিন্তু একটি মিডিলম্যান হিসাবে কাজ করছে, এর জন্য তাদেরকে বলা হচ্ছে আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। এখন তোমাদের কাজ হচ্ছিল দেখা কোশ্চেনটা কয় নাম্বারের জন্য এসেছে। 1 নাম্বার হলে ডাইরেক্ট লিখে দিবা, যেহেতু ব্যাংক দুটি পক্ষের মাঝখানে থেকে একটি পক্ষের অর্থকে আমানত হিসাবে গ্রহণ করে অন্য একটি পক্ষকে সেটি ঋণ হিসাবে প্রদান করে, তাই ব্যাংক একটি আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসা প্রতিষ্ঠান। এখন যদি 2 নাম্বারের জন্য আসে, তাহলে প্রথমে সংজ্ঞা দিতে হবে, এরপর লিখতে হবে। বাট আরও যদি বেশি নাম্বারের জন্য আসে, 3 নাম্বার বা 4 নাম্বার, তখন তোমাদেরকে প্রথমে সংজ্ঞা দিতে হবে, এরপরে লিখতে হবে যে কেন, মানে আলটিমেটলি কেন বলা হচ্ছে ব্যাখ্যা করলে, দেন একটি এক্সাম্পল দিয়ে দিলে। সো এইভাবে তোমাদের দেখতে হবে যে কত নাম্বারের জন্য আসলো, সো সেইটার উপর ভিত্তি করে কিন্তু তোমরা অ্যান্সার করবা। আরেকটি কোশ্চেন দেখি, ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি সম্পর্কে আলোচনা করা। হয়তোবা এগুলো আসলে 1 বা 2 নাম্বারের জন্য আসবে। সো আমরা কিন্তু এগুলো পড়েছি যে ব্যাংক শব্দের আবিধানিক অর্থ হলো ক্ষেতের আইল, নদী বা জলাশয়ের তীর, কুল, কিনারা, লম্বা বেঞ্চ, কোনো বস্তুর স্তূপ, ধান ভাণ্ডার ইত্যাদি। এবং আমরা কিন্তু চিত্র দিয়ে দেখে দিয়েছি, ব্যাংক জার্মানির শব্দ থেকে এসেছে, ইটালির শব্দ ব্যাংকোতে, সেখান থেকে ইংরেজি শব্দ ব্যাংকে এসেছে। সো এই টাইপের কোশ্চেন সাধারণত আসবে না, কারণ এগুলো সব বইয়ে একদম একই জিনিস দেওয়া নেই, একদম মানে অবভিয়াস বা একদম এক্স্যাক্ট অ্যান্সার নেই এগুলো। বাট এগুলো আসলে সাধারণত এইভাবে একটু উত্তর করে দিয়ে, একটা ডায়াগ্রাম দিয়ে উত্তর করে দেওয়ার ট্রাই করবে। এরপর দেখি, ব্যাংকিং ব্যবসায়ের ধরন বা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। আমরা কিন্তু অলরেডি বিষয়টি পড়েছি যে ব্যাংকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, মালিকানা ভিত্তিতে শ্রেণী বিভাগ, কার্যভিত্তিক শ্রেণী বিভাগ, গ্রাহকের সেবার ভিত্তিতে শ্রেণী বিভাগ, তালিকাভুক্তির ভিত্তিতে শ্রেণী বিভাগ, তারপরে সংগঠন কাঠামোর ভিত্তিতে শ্রেণী বিভাগ। এরকম প্রশ্ন আসতে পারে, বা এরকম প্রশ্ন আসতে পারে যে ব্যাংকে মালিকানার ভিত্তিতে শ্রেণী বিভাগ
সম্পর্কে আলোচনা করো। কি কি ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে বললা, কয় ভাগে ভাগ করা যায়, এক মালিকানা নাকি অংশীদারি, এই টাইপের যে বিষয়গুলো আছে। তো মনে করো প্রশ্ন আসলো মালিকানার ভিত্তিতে শ্রেণীবিভাগ কি কি, লিখলে এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, এইভাবে তোমরা অ্যান্সার করলা। সরি, আমি ভুল বলতেছি, এই মালিকানা ভিত্তিতে হচ্ছিল সরকারি বা বেসরকারি বা সরকারি ও যৌথ বেসরকারি যৌথ মালিকানায়। সো এই টাইপের যেগুলো আছে তোমরা লিখলা। যদি 1 নম্বরের জন্য হয় জাস্ট পয়েন্ট দিয়ে দিলা, যদি 2 নম্বরের জন্য হয় ওগুলো ব্যাখ্যা করলা, 3 নম্বরের জন্য বললাম মালিকানা ভিত্তিতে শ্রেণীবিভাগকে কীভাবে ভাগ করা হয়, দেন এর পয়েন্টগুলা, দেন সেই পয়েন্ট আবার ব্যাখ্যা করলা। এইভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। দেন একটা কোশ্চেন দেখি, গার্নিশি আদেশ বলতে কি বুঝো? আমরা কিন্তু পড়েছি যে গার্নিশি আদেশ বলতে কি বোঝায়, যে গ্রাহকের কোনো হিসাব বন্ধ করা বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের উপর কোনো আদেশ প্রদত্ত হলে তাকে গার্নিশি অর্ডার বলে বা আদেশ বলে। সো আমরা জানি যদি 1 নম্বরের জন্য আসে এটি হলো, যদি 2 নম্বরের জন্য বা 3 নম্বরের জন্য আসে, যদি 2 নম্বরের জন্য আসে আমরা দেখিলাম গার্নিশ আদেশ কাকে বলে, এবং গার্নিশি আদেশ যে 2 প্রকার সেটিও বলে দিলাম, সীমাবদ্ধ আদেশ, সীমাহীন আদেশ। যদি এমন হয় 3 নম্বরের জন্য এসেছে তখন আমরা সীমাবদ্ধ আদেশ কি, সীমাহীন আদেশ কি, সেগুলো ব্যাখ্যা করলাম। আমি আমার অনেক বন্ধুদের দেখতাম তারা মনে করো সৃজনশীলের যখন খ লিখবে 2 নম্বরের জন্য, তারা কিন্তু মনে করো 2 নম্বরের প্রশ্ন কিন্তু একটু লিখলেই 2 পাওয়া যায়, বা তারা হয়তো বা অনেক বড় করতো, একটা ক্ষয়ের প্রশ্ন হয়তো বা আধা পেজের বেশি বা পুরো 1 পেজ লিখে ফেলতো। বাট এগুলো কিন্তু অ্যাডমিশনের সময় কোনো প্রয়োজন নেই। এর কারণ হলো এখানে কিন্তু তোমার সময় অনেক বেশি লিমিটেড। সো এই লিমিটেড সময়ের মধ্যে কিন্তু তোমাকে সম্পূর্ণ বিষয় শেষ করতে হবে। সো তুমি দেখবা যে ভাই কত নম্বরের জন্য কোয়েশ্চেন আসছে। 1 নম্বর হয়তো আমার জাস্ট গার্নিশি আদেশ কি লিখলে হলো, 2 নম্বরের জন্য গার্নিশি আদেশ কি এইটা আর হয়তো বা 2 নম্বরের জন্য আসলো, তখন লিখলা হচ্ছিল গার্নিশি আদেশ 2 ধরনের, সীমাবদ্ধ আদেশ, সীমাহীন আদেশ। 3 নম্বরের জন্য আসলো সীমাবদ্ধ আদেশ কি, সীমাহীন আদেশ কি। যদি 4 নম্বরের জন্য আসে এরপর লিখলা যে কে, আবার একটু পয়েন্ট করে দিলা, এটি সাধারণত আদালত কর্তৃক ব্যাংকের উপর আদেশনামা হয়, বা ব্যাংক সরকার আদেশ পেলে, আদালতে আদেশ পেলে ব্যাংক কোনো গ্রাহকের অ্যাকাউন্টটি একটি নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট অ্যামাউন্ট অথবা সম্পূর্ণ অ্যাকাউন্ট সবসময়ের জন্য বন্ধ করে দেয় বা হিসাব বন্ধ করে। এইভাবে একটু ব্যাখ্যা করলাম। সো তোমাকে দেখতে হবে কত মার্কসের জন্য প্রশ্ন আসছে এবং সেটার উপর একদম পয়েন্টে লিখতে হবে। তুমি যদি আমরা যেরকম সৃজনশীলে গ ঘয় মাঝে মধ্যে একটু এক্সট্রা কথা লিখি, সেই জিনিস লিখলে কিন্তু এখানে নাম্বার পাওয়া যাবে না, কারণ খাতা চেক করবে ইউনিভার্সিটি টিচাররা এবং তারা কিন্তু একদম এক্স্যাক্ট অ্যান্সার চায়। তুমি এক্স্যাক্ট অ্যান্সার দিয়ে দাও, তোমাকে কিন্তু নাম্বার দিয়ে দিবে যতই ছোট হোক, বাট তোমাকে এক্স্যাক্ট অ্যান্সার দিতে হবে। এখন 3 নম্বরের কোশ্চেন তুমি জাস্ট এটুক দিয়ে দিলে একদম ফুল এক্স্যাক্টলি, তাহলে কিন্তু আবার হবে না, কারণ তোমাকে 3 মার্কস দিবে ভাই, তোমাকে তো একটু কিছু লিখতে হবে। সো মার্কস কত দিচ্ছে সেটার উপর কিন্তু তোমাদের ডিপেন্ড করবে। এরপরে দেখি তালিকাভুক্ত ব্যাংক বলতে কি বোঝায়। সো তালিকাভুক্ত ব্যাংক যদি 1 নম্বরের জন্য আসে তখন লিখবো কেন্দ্রীয় ব্যাংকের আদেশ নির্দেশ মেনে চলার অঙ্গীকারবদ্ধ হয়ে কোনো ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংকের সদস্যপদ লাভ করে তখন তাকে তফসিলি বা তালিকাভুক্ত ব্যাংক বলে, লিখবো। যদি 2 নম্বরের জন্য আসে লিখলাম ইংরেজি শিডিউল শব্দটির আবেদনিক অর্থ হলো তালিকা বা অর্থ। তালিকাভুক্ত বলতে তালিকায় অন্তর্ভুক্তকরণ বোঝায়, আর একটু ব্যাখ্যা করলাম। যদি 3 এর জন্য আসে আমরা তখন লিখে দিব তালিকাভুক্ত হওয়ার জন্য একটি ব্যাংকে মোট 400 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হয়, তারপর তাদের CRR 13% দেওয়া লাগে, তাদের CRR দেওয়া লাগে হচ্ছিল যে 5.5%, তারপরে SLR দেওয়া লাগে বা স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও দেওয়া লাগে হচ্ছিল 13%, বা ইসলামী শরিয়া ভিত্তিতে যদি প্রতিষ্ঠিত ব্যাংক হয় তাহলে তাদেরকে দেওয়া লাগবে, এইটাও দেওয়া লাগবে 5.5%। সো এই বিষয়গুলো তখন আলোচনা করতে হবে, বা তখন এটা বলা যাবে যদি তখনও তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংক রেটে যদি হয়তো বা 5% বা পরিবর্তিত হয়ে 5.5% এখন যেটি আছে সেই হিসাবে তারা লোন নিতে পারবে। এই বিষয়গুলো আলোচনা করতে হবে। এগুলো আলোচনা করলেই কিন্তু আলটিমেটলি মানে আমার নাম্বারের ভিত্তিতে আমি কত নাম্বার পাবো তার উপরে আমাকে বুঝে আমাকে অ্যান্সারের পরিমাণ বা একটি অ্যান্সার কত বড় হবে সেটি কিন্তু নির্ধারণ করতে হবে। এরপরে দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়। আমরা কিন্তু পড়েছি যে ঋণের
পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলে, বা বাজারে ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলে। তারপর যদি আমরা একটু বড়ভাবে সংজ্ঞা দিই তাহলে আসবে হচ্ছিল সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টাকেই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নামে আখ্যায়িত করা হয়। সো কেন করা হয়, কখন কেন্দ্রীয় ব্যাংক করে, বাজারে ঋণের পরিমাণ বেড়ে গেলে তারা করে, আবার বাজারে অর্থের পরিমাণ বেড়ে গেলে ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থা করে, বা কি কি আছে এইসব বিষয় কিন্তু আমরা ইজিলি আলোচনা করতে পারি। এগুলো কিন্তু আমাদের অলরেডি পড়ানো হয়েছে। সো জাস্ট বলছি কোন প্যাটার্নে অ্যান্সার করবা। 1 নম্বরের জন্য আসলে এরকম ইজিলি দিলা, 2 নম্বরের জন্য আসলে বললা যে কি কি আছে, একটা ছিল সংখ্যাত্মক পদ্ধতি বা সাধারণ পদ্ধতি, একটা ছিল গুণগত পদ্ধতি, ওগুলোর আন্ডারে কি কি আছে, ব্যাংক খাত নীতি, খোলা বাজার নীতি, এই টাইপের যেসব পয়েন্টস আছে এইসব দিবা, এবং যদি মার্কস বেশি হয় তখন ওগুলোরই একটু আলোচনা করবা। তারপরে দেখা যাচ্ছে নিকাশ ঘর বলতে কি বোঝো। আমরা কিন্তু পড়েছি খুব ভালোভাবে নিকাশ ঘর কি, ব্যাখ্যা করবা। কারা এই ঘরের সুবিধা পায় এটিও দিবা, তালিকাভুক্ত ব্যাংকসমূহ নিকাশ ঘরের সুবিধা পেয়ে থাকে, এইখানে কি হয় সে সম্পর্কে আলোচনা করবা। দেন প্রশ্ন আসতে পারে নমুনা স্বাক্ষর কার্ড ও ব্যাংক পাস বইয়ের পার্থক্য লেখো। এই টাইপের কোশ্চেন একটু বেশি আসে, সো আসার চান্স, কারণ আমাদের কিন্তু এই বছর মানে লাস্ট ইয়ারে যে প্রশ্নটা এসেছে সেখানে কিন্তু এরকমই ছিল যে আমরা যদি একদম উপরে চলে আসি আমাদের কোশ্চেন দেখতে পারবো যে মুনাফা সর্বোচ্চকরণ লক্ষ্যের চেয়ে সম্পদ সর্বাধিককরণ লক্ষ্য কেন শ্রেয়। সো এই টাইপের দুইটির তুলনা বা পার্থক্য, এই টাইপের জিনিস কিন্তু আসবে। আচ্ছা, সো নিকাশ ঘর দেখলাম, আচ্ছা এখানে ছিলাম। সো নমুনা স্বাক্ষর কার্ড কি, যে স্বাক্ষর কার্ডে এক ব্যাংকের হিসাব খোলার সময় ব্যাংক হিসাব গ্রহীতা সে তার নিজের স্বাক্ষর দিয়ে রাখে একাধিক স্বাক্ষর, যেই স্বাক্ষরের সাথে আগামীতে চেকে প্রদত্ত স্বাক্ষরের মিল রেখে ব্যাংক বিভিন্ন হিসাব নিকাশ বা লেনদেন করে থাকে, সেই কার্ডকে কিন্তু আলটিমেটলি বলা হয় নমুনা স্বাক্ষর কার্ড। আলটিমেটলি যেখানে ব্যাংক গ্রহীতা তার কতগুলো স্বাক্ষর দিয়ে রাখে। আর ব্যাংক পাস বই কি, যে বইয়ে একজন গ্রাহক যত লেনদেন করে সেগুলোর হিসাব থাকে। সো এইসব বিষয়ে তোমাকে পার্থক্য সুন্দর পয়েন্টস করে লিখে দিতে হবে। এর প্রশ্ন আসতে পারে চলতি হিসাব সম্পর্কে আলোচনা করো। লিখলা চলতি হিসাব কি, সপ্তাহে যতবার ইচ্ছা উত্তোলন করা যায়, যতবার ইচ্ছা অর্থ জমা দেওয়া যায়, এবং এখানে কোনো রকম কোনো সুদ দেওয়া হয় না। এখানে চেক বইয়ের পাতার পরিমাণ একটু বেশি হয়, কারণ যেহেতু বেশি লেনদেন হয় এটি বেশি, চেকের বই একটু মোটা হয় বা বেশি পৃষ্ঠা থাকে। চলতি হিসাব সাধারণত ব্যবসায়ী মানুষের জন্য বেশি সুবিধাজনক এটি। তারপর সঞ্চয় হিসাব লিখলা, যেখানে ইচ্ছা মতন অর্থ জমা দেওয়া গেল, কিছু বাধ্যবাধকতার মধ্যে থেকে অর্থ উত্তোলন করতে হয়। বৈশিষ্ট্য লিখলা বা প্রথমে সংজ্ঞা দিলা, দেন লিখলা এখানে খুব সামান্য পরিমাণ সুদ পাওয়া যায় বা এটি হচ্ছিল চাকরিজীবী মানুষদের জন্য বেশি প্রয়োজনীয়। দেন স্থায়ী হিসাব, যেখানে একবার অর্থ জমা দেওয়া হয় এবং মেয়াদ শেষে একেবারে অর্থ উত্তোলন করা হয়। সুন্দর ব্যাখ্যা করলাম, বৈশিষ্ট্য দিলা, কোথায় সুদের পরিমাণ বেশি। তারপরে সঞ্চয় হিসাবে কিন্তু চলতি হিসাবের মতো চেক দেওয়া হলো, সঞ্চয় হিসাবে চেকের পৃষ্ঠার সংখ্যা অনেক কম থাকে, কারণ যেহেতু এখানে বাধ্যবাধকতার মধ্যে অর্থ উত্তোলন করতে হয়, স্বাভাবিকভাবে চলতি হিসাবের মতো অত বেশি পরিমাণ কিন্তু চেকের প্রয়োজন হয় না, চেকের পৃষ্ঠার। তারপর স্থায়ী হিসাবে দেখা যায় সেখানে কোনো চেক দেওয়া হয় না, একটি রিসিট দেওয়া হয়। সো এইসব বিষয় তোমার নাম্বারের উপর ভিত্তি করে তোমরা এখানে অ্যান্সার করবা। বা আসলো চলতি হিসাব ও সঞ্চয় হিসাবের মধ্যে পার্থক্য লেখো। সংজ্ঞা দিলা, চলতি হিসাব কাকে বলে, প্রথমে সংজ্ঞা দিলা, দেন লিখলা চলতি হিসাব কাকে বলে, দেন মনে করো লিখলা হচ্ছিল সুদের হার, সুদের হার দিয়ে লিখলা যে চলতি হিসাবে সুদের হার নেই, সঞ্চয় হিসাবে সামান্য পরিমাণ সুদের হার আছে। পরে মনে করো অর্থ জমাদান লিখলা, দুটি হিসাবেই ইচ্ছা মতন অর্থ জমা দেওয়া যায়, কিন্তু আরেকটা লিখলা ছিল অর্থ উত্তোলন। উত্তোলন লিখে লিখলা যে চলতি হিসাবে ইচ্ছা মতন উত্তোলন করা গেলেও সঞ্চয় হিসাবে ইচ্ছা মতন উত্তোলন করা যায় না। আরো একটি নিজে একটি পয়েন্ট দিয়ে লিখলা হচ্ছিল চেক বই। সো এইভাবে পয়েন্টস দিয়ে দিয়ে তোমাদের প্রশ্নের উপর ভিত্তি করে তোমরা কিন্তু অ্যান্সার করবা। তারপর একটি অর্থ দেখি, ব্যাংক আজ্ঞাপত্র ও পে অর্ডারের পার্থক্য লেখো। সো ব্যাংক আজ্ঞাপত্র কি, ব্যাংক আজ্ঞাপত্র হচ্ছিল ব্যাংকের একটি শাখা তার অপর একটি শাখাকে কোন একটি প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে। আর পে অর্ডার কি, পে অর্ডার হচ্ছিল যে শাখা বা ব্যাংকের শাখা একটি পে অর্ডার ইস্যু করে, সেই শাখাতেই ওই পে অর্ডারের কাগজ দেখে
প্রাপক ব্যক্তি অর্থ উত্তোলন করতে পারবে। এগুলো নিয়ে কিন্তু খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে অলরেডি। সো এই পার্থক্যগুলো দিতে হবে যে আসলে কোনটার ক্ষেত্রে কি। যে উদাহরণ বেশি থেকে 4 নাম্বারের জন্য, তাহলে ব্যাংক আজ্ঞাপত্রের সংজ্ঞা দিলাম, একটু উদাহরণ দিলাম, পেয়ারের একটু সংজ্ঞা দিলাম, একটু উদাহরণ দিলাম। তাহলে কিন্তু এভাবে আমরা ইজিলি অ্যান্সার করলে, যদি আমরা অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারি, আমরা ইজিলি কিন্তু নাম্বার নিয়ে আসতে পারবো। দেন দেখা গেছে বাহক চেক ও হুকুম চেকের মধ্যে পার্থক্য লেখো। বাহক চেক কি বা বেয়ারার চেক কি? যে এই চেকটি বহন করবে ব্যাংক তাকেই অর্থ দিতে বাধ্য থাকবে, নট নেসেসারিলি যে ব্যাংকের গ্রাহককে কে চেকটি সাইন করলো এটি দেখবে না, যার হাতে থাকবে তাকেই ব্যাংক অর্থ দিয়ে দিবে। বাট হুকুম চেক, চেকের পাতায় লেখা থাকবে যে কোন ব্যক্তি অর্থ উত্তোলন করতে পারবে। তো সেই ব্যক্তি বাদে কিন্তু অন্য কেউ এখান থেকে অর্থ উত্তোলন করতে পারবে না। সো পার্থক্য লিখে দিতে হবে, সুন্দর করে সংজ্ঞা দিতে হবে, দেন পার্থক্য দিতে হবে, প্রয়োজনে উদাহরণ দিয়ে দিতে হবে। দেন দাগ কাটা চেকের সুবিধা সম্পর্কে আলোচনা করো। দাগ কাটা চেক কি, এর বৈশিষ্ট্য কি, এর সুবিধা কি, অ্যান্সার করতে হবে। তারপর দেখতে পারি ওয়ান স্টপ সার্ভিস সম্পর্কে আলোচনা করো। ওয়ান স্টপ সার্ভিসকে এটি আধুনিক ব্যাংকিংয়ের একটি সার্ভিস বা একটি সেবা, যে একজন গ্রাহক একটি জায়গাতে বা একটি নির্দিষ্ট ডেস্কে গিয়ে তার সকল যে সুযোগ সুবিধা বা তার যেই সেবা প্রয়োজন সে গ্রহণ করতে পারবে। আগে দেখা যেত যে একজন গ্রাহক ব্যাংকে গেলে তার একটি কাজ জন্য হয়তো বা এখানে একটি ডেস্ক, এখানে একটি ডেস্ক, এখানে একটি ডেস্ক, এখানে একটি ডেস্ক, 4-5 জায়গায় যেতে হতো একটি কাজের জন্য। বাট বর্তমান ব্যাংকগুলো বা প্রাইভেট ব্যাংকগুলো কি করছে, যে একটি নির্দিষ্ট ডেস্কেই একজন গ্রাহক গেলে তার সকল যে সেবা একটি জায়গা থেকে সে পেয়ে যাচ্ছে। সো তার এক ডেস্ক থেকে অন্য ডেস্ক বা এক ব্যাংকার থেকে অন্য ব্যাংকারের কাছে যাওয়া লাগছে না। সো এটি দিতে হবে। এবং যদি এমন হয় যে ওয়ান স্টপ সার্ভিস সম্পর্কে বলো 4 নাম্বার লেখো, তখন সুবিধা সম্পর্কে বলতে হবে যে আগে একটি চেকের অর্থ উত্তোলন করতে হলে একজনের কাছ থেকে এন্ট্রি করতে হতো, অন্যজনের কাছ থেকে সে অর্থ নিতে হতো। বাট এখন একটি নির্দিষ্ট জায়গায় গিয়েই আমরা সেই একটি চেক দিয়ে অর্থ উত্তোলন করে আনতে পারছি। সো এই সুবিধা অসুবিধা সম্পর্কে বলতে হবে। তারপরে বললো যে সরকারি নোট ও ব্যাংক নোটের পার্থক্য লেখো। আমরা লিখবো বাংলাদেশের সরকারি নোট বলতে হচ্ছিল 1 টাকা বা 2, প্রথমে সংজ্ঞা দেব যে সরকারের আমাদের যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে নোটগুলো ইস্যু হয় তাকে বলা হয় সরকারি নোট। সাধারণত বাংলাদেশে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা নোট হচ্ছিল সরকারি নোট। আর ব্যাংক নোট কি? দেশের কেন্দ্রীয় ব্যাংক যে নোটগুলো ইস্যু করে সেগুলোকে বলা হয় ব্যাংক নোট। বাংলাদেশের ব্যাংক নোট ছিল 10 টাকা, 20 টাকা, 50, 100, বর্তমানে 200 বের হয়েছে কিছু, দেন 500, দেন 1000 এগুলো। এবং দেখা যায় বাংলাদেশের কিছু 5 টাকা নোট কিন্তু ব্যাংক নোট, আবার কিছু 5 টাকা কিন্তু সরকারি নোট। সো যারা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোটকে কিন্তু ব্যাংক নোট বলা হয়। দেন আমরা লিখতে পারি যে সরকারি নোটের সাইন থাকে কার? অর্থ সচিবের। তো কিন্তু ব্যাংক নোটে কার সাইন থাকে? যে ব্যাংকের গভর্নরের। সো এইসব পার্থক্য আমাদের পয়েন্ট দিতে হবে, যে স্বাক্ষর, দেন ইস্যুকারী প্রতিষ্ঠান, দেন নোটের মান বা কত টাকার মুদ্রা, এটি দিয়ে আমরা বিভিন্ন পয়েন্ট দিয়ে সুন্দর কিন্তু ব্যাখ্যা করে দিতে পারি। সো এই ছিল মোটামুটি যে ব্যাংক সম্পর্কে আসলে কি টাইপের কোশ্চেন আসতে পারে। আসলে কি আমি প্রথমে যদি বলেছি, এখানে কিন্তু আমরা একদম অ্যাকুরেটলি বলতে পারবো না যে ভাইয়া এই কোশ্চেনটাই আসবে, এই টাইপের আসবে, কারণ মাত্র 1 বছরে মাত্র একটা সিঙ্গেল কোশ্চেন আসছে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে। এখন আমরা কিন্তু চাইলে বলতে পারি না আসলে আগামীতে এই প্যাটার্নের কোশ্চেন করবে। যদি এমন হতো 2-3 বছর কোশ্চেন হয়েছে, ইন দ্যাট কেসে আমরা বলতে পারতাম আচ্ছা যেহেতু 2-3 বছর হয়ে গেছে তাহলে এই প্যাটার্নে হচ্ছে এবং আগামীতে এই প্যাটার্নে হওয়ার একটি চান্স আছে। তবে এখনো কিন্তু আমরা শিওর না বা আমরা কিন্তু জানি না যে কিভাবে হবে, কজ যেহেতু মাত্র একটা কোশ্চেন হয়েছে। সো আমাদের একটু বইটা পড়তে হবে কষ্ট করে, অ্যান্ড আমাদের মোটামুটি সবকিছুর বেসিক থাকতে হবে, সো দ্যাট যেই টাইপের কোশ্চেন হোক জাস্ট আমরা একটি প্যাটার্নে ফেলে অ্যান্সার করে দিতে পারি। কজ আমরা কিন্তু মোটামুটি আপাতত প্যাটার্ন সম্পর্কে আলোচনা বুঝতে পেরেছি যে কত নম্বর কোশ্চেনের জন্য আমরা কি টাইপের অ্যান্সার বা কোন প্যাটার্নে অ্যান্সার করব। এরপর আমরা একটু বিমায় আসি। প্রশ্ন দিয়ে দিল বিমাযোগ্য স্বার্থ বলতে কি বোঝায়। দিলাম যে যেই বিমা করবে যেই ব্যক্তি, বিমা যেই সম্পত্তির উপরে করবে তার উপরে তার স্বার্থ থাকতে হবে, যে যদি সম্পত্তি ভালো অবস্থা থাকে তাহলে সে আর্থিকভাবে লাভবান হবে, বা যদি সে উক্ত সম্পত্তির ক্ষতি হয় তাহলে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সো এগুলো আমাকে সংজ্ঞায় প্রথমে বলতে হবে, দেন আমাকে একটি উদাহরণ দিয়ে বলতে হবে যে মিস্টার এক্স বিমা করতে গেল বিমা প্রতিষ্ঠানের কাছে তার একটি গাড়ির জন্য, বাট গাড়িটি তার ভাইয়ের। সো এই ক্ষেত্রে কি সে বিমাযোগ্য স্বার্থ আছে কি নেই, বা কোন ক্ষেত্রে সে উক্ত গাড়ির উপর বিমা করতে পারবে, এগুলো আমাদের আলোচনা করতে হবে। দেন বলা হচ্ছে বিমা চুক্তি কেন ক্ষতিপূরণের চুক্তি।
আমরা জাস্ট ব্যাখ্যা করব। বীমা চুক্তিকে ক্ষতিপূরণ চুক্তি বলা হয় কারণ যখন কোনো সম্পত্তির ক্ষতি হয়, যদি সেটি বিমাকৃত হয়ে থাকে, তখন বীমা চুক্তি থেকে প্রাপ্ত অর্থ দ্বারা উক্ত বিমাকৃত সম্পত্তির যে ক্ষতি হয় সেটি কিন্তু পূরণ করে ফেলা যায়। সো আলটিমেটলি আমরা আমাদের সম্পত্তির যে ক্ষতি হচ্ছে সেটি কিন্তু আমরা পূরণ করে ফেলতে পারছি এই বিমার মাধ্যমে। সো এটিকে বীমা চুক্তিকে ক্ষতিপূরণ চুক্তি বলা হয়। প্রশ্ন আসতে পারে জীবন বীমা চুক্তিকে কেন ক্ষতিপূরণ চুক্তি বলা হয় না? তখন বলতে হবে জীবনের কোনো ক্ষতি হলে কিন্তু বীমা দ্বারা উক্ত ক্ষতির পূরণ করা সম্ভব না, বরং আর্থিক সাহায্যের নিশ্চয়তা পাওয়া যায়। একটু ব্যাখ্যা করতে হবে, এবং আমরা লাস্টে বলে দিব যে বীমা চুক্তিকে নিশ্চয়তা চুক্তি বলা হয়। এইভাবে আমরা কিন্তু অ্যান্সার করব। দেন স্থলাভিষিক্তার নীতি কাকে বলা হয়? আমরা ব্যাখ্যা করবো। এটা কিন্তু অনেকবার ব্যাখ্যা করা হয়েছে বা পড়ানো হয়েছে যে যখন কোনো সম্পত্তি একদম সম্পূর্ণ আকারে ক্ষতিগ্রস্ত হয় এবং বীমা প্রতিষ্ঠান যে সম্পত্তির মালিকের কাছে সম্পূর্ণ সম্পত্তির অর্থ প্রদান করে দেয়, তখন যে ভগ্নাবশেষ বা সম্পত্তির যে ভগ্নাবশেষ থাকে সেগুলোর মালিক যে ওই বীমা কোম্পানি হয়ে যায়, এটিকে স্থলাভিষিক্ততার নীতি কিন্তু বলা হয়। এগুলো কিন্তু আমাদের ব্যাখ্যা করে বলতে হবে, উদাহরণ দিয়ে বলতে হবে যে এবি বীমা কোম্পানি মিস্টার এক্স এর একটি জাহাজের বীমা করেছিল, জাহাজটি অ্যাক্সিডেন্ট করে পুরো ডুবে যায় এবং এবি কোম্পানি মিস্টার এক্সকে সম্পূর্ণ জাহাজের অর্থ প্রদান করে দেয়। তবে জাহাজ যে ডুবে গিয়েছে, সো এই যে পানির তলে যে জাহাজ আছে এটি যদি উদ্ধার করা হয়, তাহলে যে অর্থ পাওয়া যাবে সেটির মালিক কিন্তু এবি কোম্পানি হবে, এবং এটি কিন্তু আলটিমেটলি এই নীতির জন্যই হয়েছে। আমাদের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। যদি এমন হয় যে 1 নম্বরে কোশ্চেন, তাহলে কিন্তু অবশ্যই আমরা উদাহরণে কখনো যাব না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বলতে পারে পুনর্বীমা কি, দ্বৈত বীমা কি, সমর্পণ মূল্য কি, প্রিমিয়াম সম্পর্কে আলোচনা করো। এগুলো সম্পর্কে কিন্তু আমরা আগে আলোচনা করেছি। সো এখান দিয়ে প্রশ্ন করতে পারে, ব্যাখ্যা করতে হবে। বা বলতে পারে সমুদ্রে পণ্য নিক্ষেপ বলতে কি বুঝো, বা প্রশ্ন আসতে পারে জেটিসন বলতে কি বুঝো। অ্যান্সার করতে হবে যে সমুদ্রে জাহাজস্থ সকল পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষা করার শর্তে যদি কিছু পরিমাণ পণ্য সাগরে বা পানিতে নিক্ষেপ করা হয়, তাহলে সেটাকে বলা হয় সমুদ্রের পণ্য নিক্ষেপণ। 2 নম্বরের জন্য হলে একটি উদাহরণ দিয়ে বলবো। 3 নম্বর হলে আমরা বলবো যে এই যে পণ্য নিক্ষেপ করা হলো একটি নির্দিষ্ট ব্যক্তির পণ্য, কিভাবে এর ক্ষতিপূরণ করা হয় এই সম্পর্কে কিন্তু এইভাবে বলতে হবে। সো এই ছিল কতগুলো মোটামুটি আমাদের বীমার কিছু প্রশ্ন। সো বীমা আমাদের ভালোভাবে পড়তে হবে, আমাদের বেসিক থাকতে হবে। আশা করছি আমরা আমাদের লেকচারগুলোতে, আমরা যখন আমরা সাবজেক্ট বা চ্যাপ্টার ওয়াইজ আমরা লেকচার করেছি, সেখানে যেই বিষয় নিয়ে আলোচনা করেছি তার বাইরে থেকে প্রশ্ন আসবে না। তবুও বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একটু বইটা পড়বে। এইচএসসির তোমাদের জন্য প্রিপারেশন নিয়েছো অলরেডি, সো একটু ভালোভাবে পড়বে, তোমাদের বেসিকটা নেবে। যদি তোমাদের বেসিক থাকে তাহলে কিন্তু তোমাদের কোথাও আটকাবে না। তুমি জাস্ট চিন্তা করো, তুমি কিন্তু আজকে টাকা দিয়ে এই ক্লাস বা এই কোর্সটি করছো। এরকম কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা শুধুমাত্র এইচএসসি দিয়েছে, হয়তো বা রিক্সাওয়ালার ছেলে বা বাবা কৃষক বা মা হয়তো বা বাসায় কাজ করে, ওদের কিন্তু কোনো অ্যাডমিশন কোর্স করা বা কোনো বই পড়ার সামর্থ্য নেই। বাট এরকম শিক্ষার্থীও কিন্তু তুমি যখন ঢাকা ভার্সিটিতে যাবা বা চান্স পাবা ইনশাল্লাহ, গিয়ে কিন্তু দেখবা এরকম প্রচুর শিক্ষার্থী আছে যারা কিন্তু কখনোই কোনো অ্যাডমিশন কোচিং করে নাই, বাট তারা চান্স পেয়েছে। কেন চান্স পেয়েছে? তারা ওই যে এইচএসসির মেন বইটি পড়েছে, ওইখান থেকে ওদের যে বেসিকটি হয়েছে ওইখান থেকে কিন্তু তারা সব অ্যান্সার করতে পেরেছে। সো ঢাকা ভার্সিটিতে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার তোমার মূল যেই হাতিয়ার, সেটা কিন্তু তোমার বেসিক। এবং তোমার বেসিক কই থেকে পাবা? সেই বেসিকগুলো পাবা এনসিটিবি অনুমোদিত যে বইগুলো আছে সেসব জায়গা থেকে, যেগুলো তোমরা অলরেডি তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য পড়ে এসেছো। সো আশা করি আমাদের যে লেকচার সেখানে তোমরা ভালোভাবে করলে ইনশাল্লাহ তোমাদের প্রশ্ন মোটামুটি কমন পড়বে। তবুও তোমাদের সেফ সাইড থাকার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই বই পড়তে হবে। এখন তোমরা মনে করতে পারো ভাইয়া হয়তো বা 2-1টা আনকমন যাবে, কি হবে, ছেড়ে দিব। বাট একটি বলি, আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ছি। আমাদের মোট 220 জন শিক্ষার্থী আছে। এর মধ্যে 200 জন শিক্ষার্থী কিন্তু সি ইউনিট থেকে পরীক্ষা দিয়ে এসেছে, আর বাকি 2 জন হয়তো বা ডি ইউনিট থেকে এসেছে। সো ডি ইউনিটের মার্কিং সিস্টেম কিন্তু ভিন্ন। সো এই যে 200 জন এসেছে সি ইউনিট থেকে, জানো এইখানে প্রথম ব্যক্তি এবং 200তম যে ব্যক্তি আছে, এদের মার্কের ভ্যারি কত? মাত্র 4.04 মার্কস। সো মাত্র 4.5 না, 4.04, মানে মাত্র 4 মার্কসের মধ্যে 200 জন শিক্ষার্থী কিন্তু স্ট্যান্ড করতেছে।
সো তোমার একটা সিঙ্গেল এমসিকিউ কতটা ভ্যারি করে তুমি কিন্তু রেজাল্ট পাওয়ার পরে বুঝতে পারবা। আমার পজিশন ছিল 396, 396। যদি আমি হিসাব করেছিলাম যদি আমি মাত্র একটা এমসিকিউ রাইট করতাম তাহলে আমি অ্যাটলিস্ট এখান থেকে 150 থেকে 200 পজিশন আগায় আসতাম, মানে আমার পজিশন তখন চলে আসতো হয়তো বা 180 বা 200। দেখা যেত আমি তখন চাইলে যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারতাম। সো তোমাদেরকে এই জন্যই বলছি, তোমরা কিন্তু এই যে মনে করছো ভাইয়া বই পড়বো না, আপনার লেকচার পড়ে আমি কভার করে দিই, 2-1টা হয়তো আনকমন যাবে, কি যায় আসে, যায় আসে ভাইয়া। যখন চান্স পেয়ে যাবা ইংলিশে পাস করবা, বাট দেখবা এই তোমার মাত্র 2 মার্কস বা 3 মার্কসের জন্য তুমি তোমার ডিজায়ার সাবজেক্ট পাচ্ছ না, তখন কিন্তু কষ্ট লাগবে। সো অবশ্যই তোমাদের যে মেন বইটি আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই পড়বা। সো বন্ধুরা, এই লেকচারে এ পর্যন্ত আসলে তোমরা বুঝতে পেরেছো, তোমরা প্যাটার্ন সম্পর্কে ধারণা পেয়েছো। আমাদের আগামী লেকচারগুলোতে আমরা বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো এর আগে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে আমাদের সাব চ্যাপ্টার ওয়াইজ লেকচারগুলো আছে সেগুলো ভালোভাবে করবা, তাহলে কিন্তু তোমরা বিগত বছরের প্রশ্নে গেলে তোমরা মিলাতে পারবা, আচ্ছা হ্যাঁ আমি তো পড়েছিলাম, আমি আগে দেখেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো।